নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা ডুব দেব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসামান্য গল্পে। গল্পটা মূলত তার মরফোলজির একটি অংশ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মলা নামের একটি চরিত্র। তবে বলে রাখা ভালো, এটা কেবলই কোনো সাধারণ গল্পের বিশ্লেষণ নয়, বরং এটা একটা নীরব প্রেম আর ভাগ্যের এক অদ্ভুত খেয়ালের দারুণ একটা চিত্রায়ন। তো চলুন শুরু করা যাক। কার জন্য আজ আমি এই ৪৫ বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও অকৃতদার, ছন্ন ছাড়া মানুষ? ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটাই কিন্তু লুকিয়ে আছে এই একটা বিষাদমাখা লাইনের মধ্যে। গল্পের মূল চরিত্র, অর্থাৎ আমাদের প্রোটাগনিস্টের জীবনের যে গভীর একটা শূন্যতা, একটা একাকিত্ব, সেটা এখানে একদম স্পষ্ট। কিন্তু কেন তিনি এমন একটা উদ্দেশ্যহীন জীবন বেছে নিলেন? কিসের এত অপ্রাপ্তি? এই রহস্যে জট খোলাটাই আমাদের আজকের প্রধান লক্ষ্য। প্রথম অধ্যায়, প্রথম দেখা আর এক নীরব প্রেম। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর আগে। আজ থেকে ঠিক ২৬ বছর আগের কথা। কলকাতা মেডিকেল কলেজের এক অন্যরকম প্রাণবন্ত যুগের গল্প। সেই সময় মেডিকেল কলেজে ছাত্রীদের উপস্থিতি ছিল একেবারে ব্যতিক্রমী একটা ব্যাপার। আর ঠিক সেই পরিবেশেই ১৯ বছর বয়সী এক তরুণের চোখে প্রথম যৌবনের যে ঘোর তৈরি হয়েছিল, সেখান থেকেই সূত্রপাত ঘটে এই অদ্ভুত এক নীরব প্রেমের। চরিত্র দুটোর দিকে একটু নজর দেয়া যাক। একদম আকাশ পাতাল তফাৎ যাকে বলে। একদিকে রয়েছেন প্রোটাগনিস্ট, ভীষণ লাজুক মধ্যবিত্ত পরিবারের এক অত্যন্ত সিরিয়াস আর মেধাবী ছাত্র। আর অন্যদিকে নির্মলা, অসম্ভব সাহসী সচ্ছল পরিবারের মেয়ে, যা চোখে মুখে নারীসুলভ লজ্জার চেয়ে বরং একটা বিদ্রোহী এবং উগ্র চ্যালেঞ্জের ছাপটাই অনেক বেশি। মানসিক আর সামাজিক এই যে বিশাল একটা ব্যবধান, এটাই কিন্তু পুরো গল্পের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তো এই দুই মেরুর মানুষের মধ্যে যোগাযোগটা হলো কিভাবে? শ্রাবণ মাসের একদিন কেমিস্ট্রি ক্লাস সদে শেষ হয়েছে। হঠাৎ করে নির্মলা সেই অন্তর্মুখী ছেলেটিকে পেছন থেকে ডেকে তার কেমিস্ট্রি নোটবুকটা চেয়ে বসল। এই ছোট্ট একটা ঘটনাই ছেলেটির মনে একই সাথে চরম আশা আর প্রচণ্ড উদ্বেগের জন্ম দেয়। এতগুলো ছেলে, এমনকি তার চেয়েও ভালো ভালো ছাত্রদের এড়িয়ে নির্মলা কেন শুধু তার কাছেই নোট চাইল? এই প্রশ্নটা যেন সারাক্ষণ তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। দ্বিতীয় অধ্যায়, মেয়েদের হোস্টেলে সেই অদ্ভুত বিকেল। আসলে গল্পের আসল সংঘাতটা শুরু হয় ঠিক এখান থেকেই, যা ছেলেটির জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ ১.৫ বছর ধরে নীরবে দগ্ধ হওয়ার পর সে তার নোট বই ফেরত আনার অজুহাতে সোজা মেডিকেল কলেজের কম্পাউন্ডে থাকা মেয়েদের হোস্টেলে গিয়ে হাজির হয়। বুঝতেই পারছেন, তার মনের ভেতরে তোলপাড় আর স্নায়বিক চাপ তখন একেবারে চরমে। হোস্টেলের ভিজিটার্স রুমে নির্মলা যখন কিছুটা ঝুঁকে পড়ে চোখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, আপনি অদ্ভুত লোক, নিজে বুঝতে পারেন না? তখন তার এই চ্যালেঞ্জিং আর রহস্যময় আচরণ সেই চরম লাজুক ছেলেটিকে যেন পুরোপুরি স্তব্ধ করে দেয়। নির্মলা হয়তো সেদিন তার দিক থেকে কোনো একটা প্রস্তাবের অপেক্ষা করছিল, কিন্তু ছেলেটির ওই নীরব আড়ষ্ঠতা সব সম্ভাবনাকে সেখানেই শেষ করে দেয়। ওর কাছে যাওয়া মানে বামুন হয়ে চাঁদে হাত দেবার মতো। এই একটা লাইন যেন ছেলেটির ভেতরের চরম হীনমন্যতাকে একদম পরিষ্কার করে দেয়। আর্থসামাজিক দূরত্বের যে তীব্র উপলব্ধি, সেটা তাকে ভালোবাসার কথা মুখ ফুটে বলার আগেই হারিয়ে দেয়। সে ধরেই নিয়েছিল যে নির্মলার মতো ধনী আর অভিজাত পরিবারের মেয়ের কাছে পৌঁছানো তার মতো সাধারণ পরিবারের একটা ছেলের পক্ষে সম্পূর্ণ অসম্ভব আর অবাস্তব একটা ব্যাপার। তৃতীয় অধ্যায়, ভিন্ন পথ আর একাকিত্ব। নীরব আর ব্যর্থ প্রেমের যন্ত্রণা যখন শারীরিক ও মানসিকভাবে একেবারে অসহ্য হয়ে ওঠে, তখন জীবনে একটা বড় পরিবর্তন আসতেই হয়। ভালোবাসার মানুষের কাছাকাছি থাকাটা যখন প্রতিদিনের একটা যন্ত্রণায় পরিণত হয়, তখন জীবন সম্পূর্ণ ভিন্ন দুটো পথে বেঁকে যায়। তখন ওই পরিস্থিতি থেকে পালানো ছাড়া সত্যি আর কোনো উপায় থাকে না। জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্তগুলো পরপর চলে এলো। হঠাৎ করেই মেডিকেল কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। মরা কাটার ভয় তো একটা অজুহাত মাত্র ছিল। আসল কারণটা ছিল প্রতিদিন নির্মলাকে দেখার ওই তীব্র মানসিক যন্ত্রণা থেকে চিরতরে পালানো। এরপর বিজ্ঞানের স্নাতক আর স্নাতকোত্তর শেষ করে শেষমেশ একজন নিঃসঙ্গ কলেজ অধ্যাপক হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত তিনি নিয়ে ফেললেন। চতুর্থ অধ্যায়, হঠাৎ দেখা এবং দূরত্ব। গল্পের এই অংশের বিষাদময়তা একটু গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। পরবর্তী কয়েক বছরে তাদের দেখা হয়েছিল ঠিকই, কিন্তু সেই ক্ষণিক সাক্ষাৎগুলো দুজনকে এক করতে তো পারেইনি, বরং মাঝের চিরস্থায়ী দূরত্বটাকে যেন আরও বেশি পাকাপোক্ত করে দিয়েছিল। সময়ের সাথে সাথে দূরত্বটা কিভাবে বেড়েছে সেটা একবার খেয়াল করলে বেশ অবাক হতে হয়। প্রথমে ২৬ বছর আগে মেডিকেল কলেজে সেই রঙিন দিনগুলো, তারপর কয়েক বছর পর লেডি ডাফরিন হাসপাতালের সামনে বৃষ্টি ভেজা একটা দিন, এরপর ১৭ বছর আগে আমহার স্ট্রিটে শেষবারের মতো ক্ষণিকের দেখা, আর আজ
বর্তমানের একটি বোটানি প্র্যাকটিক্যাল পরীক্ষার হল। লেডি ডাফরিন হাসপাতালের সামনের ওই বৃষ্টির দিনের কথা একবার ভাবুন। মুষলধারে বৃষ্টি পড়ছে আর ছেলেটি সম্পূর্ণ অকারণে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য একটাই, শুধু নির্মলাকে এক ঝলক দেখার তীব্র আশা। নির্মলা তখন রেসিডেন্ট হাউস সার্জন। জানলা দিয়ে দেখতে পেয়ে সে নিচে নেমে এসে নিজের ছাতাটা ধার দেয়। বৃষ্টিতে ভেজার এই ঘটনাটা নিঃশব্দ আত্মত্যাগ আর গভীর প্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। পঞ্চম অধ্যায়, নিয়তির এক আশ্চর্যজনক খেলা। দীর্ঘ ১৭ বছরের নীরবতার পর আমরা এসে পৌঁছেছি কাহিনীর একেবারে চূড়ান্ত এবং আবেগময় পর্যায়ে। নিয়তি বা ভাগ্য যেন একটা অবিশ্বাস্য চমক নিয়ে এতগুলো বছর ধরে নিঃশব্দে অপেক্ষা করছিল, শুধুমাত্র একটা বৃত্ত সম্পূর্ণ করার জন্য। একেবারে বর্তমান সময়ে ফিরে আসি। ৪৫ বছর বয়সী সেই প্রফেসর একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে ডিউটি দিচ্ছেন। সেখানে উদ্ভিদবিজ্ঞানের মরফোলজি বা অঙ্গ সংস্থানের একটি সেকশন কাটতে গিয়ে এক তরুণী ছাত্রী চরম সমস্যায় পড়েছে। মেয়েটিকে দেখে অধ্যাপকের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত চেনা চেনা অনুভূতি কাজ করে। তিনি নিয়ম ভেঙে নিজেই এগিয়ে যান ওই মেয়েটিকে সাহায্য করতে। মেয়েটি যখন সমস্যা থেকে উদ্ধার পেয়ে কৃতজ্ঞতায় একটু হাসল, অধ্যাপকের বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। এই হাসি তিনি কোথায় দেখেছেন? সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ২৬ বছর আগের সেই কুয়াশাচ্ছন্ন জীবনের প্রথম অরুণ রাগের হাসির কথা। পরীক্ষার খাতায় নজর দিতেই একটা নাম একেবারে স্পষ্ট হয়ে ওঠে, নীলিমা বসু। আর ঠিক এখানেই ঘটে গেল সেই অবিশ্বাস্য আর হৃদয় বিদারক মুহূর্তটা। অধ্যাপক যখন কৌতূহল সামলাতে না পেরে মেয়েটিকে বাবার নাম জিজ্ঞেস করলেন, মেয়েটি অত্যন্ত স্বাভাবিকভাবেই বলে উঠল, ডাক্তার বিভাস বসু, তিনি আমার বাবা। মানে বুঝতেই পারছেন, এই ছাত্রীটি অন্য কেউ নয়, সে আসলে স্বয়ং নির্মলা এবং ডক্টর বসুর নিজের মেয়ে। এক মুহূর্তের জন্য অধ্যাপকের কাছে যেন পুরো পৃথিবীটাই থমকে গেল। আলোচনার একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রোটাগনিস্টের এই ৪৫ বছরের একাকী নিঃসঙ্গ জীবন কি সত্যি ব্যর্থ ছিল, নাকি নিয়তি ঠিক ২৬টি বছর চুপচাপ অপেক্ষা করেছিল তার সেই অব্যক্ত প্রেমকে এমন একটা অর্থবহ, কাব্যিক আর অবিস্মরণীয় পরিণতি দেওয়ার জন্য? প্রেমের হয়তো সব সময় কোনো সামাজিক পরিণতি থাকে না, কিন্তু তার সৌন্দর্য আর স্থায়িত্ববোধই লুকিয়ে থাকে এমনই কিছু অদ্ভুত স্মৃতির অঙ্গসংস্থানে। আজ তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।